আপনি বলছেন যে এখন ফ্রিলি কথাবার্তা বলা যায় এবং যে কোনো আপনাদের সমালোচনা করা যায়, কিন্তু অনেকেই মনে করেন যে বাংলাদেশে আগের যে ভয়ের আবহ, ভয়ের সংস্কৃতি ছিল, সেখান থেকে পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই, বরং অন্যভাবে পরিস্থিতিটা এখন মব জাস্টিস, এখন মানুষ কথা বলতে ভয় পায়, এখন ট্রল বা আওয়ামী লীগের সময় যেরকম ট্যাগ করে দেওয়া হতো বিএনপি জামাত, এখন হয়তো ভারতের দালাল, ফ্যাসিস্টের দোসর, এগুলো বলে, এবং অশালীন অশ্লীল ওই একই প্রক্রিয়া আগেরগুলো হয়তো দৃশ্যমান ছিল, বিভিন্ন এজেন্সি এরা ওরা করতো, এখন বোঝাই যাচ্ছে না কে কোথায় আপনার বাড়ি জ্বালিয়ে দিবে, অফিস জ্বালিয়ে দিবে, আপনাকে রাস্তায় ধরে মারধর করবে। পার্থক্যটা কোথায় তৈরি হলো? পার্থক্যটা আছে একটা জায়গায়। আগে মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে আক্রমণকারী পক্ষ ছিল সরকার, সরকারি দলের ক্যাডাররা। এখন মত প্রকাশের স্বাধীনতার বিপক্ষে শক্তি হচ্ছে জনগণ। জনগণের একটা অংশ আর একটা অংশকে কথা বলতে দেয় না, যারা বেশি এবং যেই জনগণের যেই অংশেই কাজটা করছে তারা বেসিক্যালি সরকারের আপনাদের সমালোচনা করলে বেশি করছে। হ্যাঁ, আমাদের সমালোচনা করছে না, আপনাদের সমালোচনা করলে এই কাজগুলো বেশি করছে। আমাদের সমালোচনা মানে সরকারের সমালোচনা করলে, মানে সরকার একটা পক্ষ, তারা সরকারের সঙ্গে আছে, সরকারের সমালোচনা করলে অ্যাটাক হচ্ছে। আপনি আমার একটা উদাহরণ দেন না দেয়ার, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন যে যারা সরকার আমার বিরুদ্ধে, আমি আপনাকে তাহলে আমার কিছু বলি, আমার বিরুদ্ধে 4 মাসে 17টা ভিডিও করা হয়েছে। পৃথিবীর মানে আমি আমার কল্পনার সীমা ছাড়াই গিয়ে কথাবার্তা বলা হয়েছে, যেটা মানে আমাদের যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোমেন ভাই, উনি জানেন আপনি স্যান্ডেল পরে ঘুরেন, উনি বসিলায় থাকেন, ওনারে ট্রান্সফার করে আমি 200 কোটি টাকা এমন কথা বলা হয়েছে। আমার এই এত সব কথা বলার জন্য আমি আওয়ামী লীগের 15 বছরে যত বাজে কথা শুনেছি তার চেয়ে বেশি কথা 7 মাসে শুনেছি। তা আমি কি ব্যবস্থা নিয়েছি তাদের বিরুদ্ধে? কার বিরুদ্ধে আমি মামলা করেছি? কাকে আমি গ্রেফতার করতে বলেছি? কাকে আমি হুমকি দিয়েছি? আপনি নেননি, যেমন আপনার সমালোচনা করলে আমি বুঝতে পারবো যে আপনি নিচ্ছেন কি নিচ্ছেন না। আপনি নিচ্ছেন না, কিন্তু এমন একটা গোষ্ঠী সমাজে তৈরি হয়েছে বা আছে, আমি আপনাকে বলি, এবং যেটা ধারণা যে আপনাদের আশ্রয়ে প্রশ্রয়ে, আমি আপনাকে মিন করছি না, সরকার বা সরকারের ভেতরের একটা অংশের আশ্রয়ে প্রশ্রয়ে বা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটা গোষ্ঠীর আশ্রয় প্রশ্রয়ে কাজটা হচ্ছে। এটা তো ধারণা। হ্যাঁ, আমি আপনাকে বলি, আমি আপনাকে, এবং এই ধারণাটা তখন প্রতিষ্ঠিত হয় যখন মনে করা হয় যে এই যে নতুন রাজনৈতিক দল হলো বা যা হচ্ছে বা তাদের যে ন্যারেটিভস বা বয়ান, সেগুলো সরকার কর্তৃক আশীর্বাদ পুষ্ট। সো একটা লিঙ্ক খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট হয়। প্রথম ক্লিয়ারটা হচ্ছে, আমি স্পষ্টভাবে বলতে চাই, বাক স্বাধীনতার প্রতিপক্ষ আগে ছিল সরকার এবং তার দলের ক্যাডাররা। এখন বাক স্বাধীনতার প্রতিপক্ষ হয়ে গেছে বিভিন্ন জনগোষ্ঠী। একদল আরেক দলকে বলে সে বেশি ধার্মিক, আরেক দল আরেক দলকে বলে ধর্মীয় উন্মাদনা আছে, তৌহিদে জনতা, আরেক দল আরেক দলকে বলে নাস্তিক, তারপর বলে ভারতের দালাল, এই পাকিস্তানের দালাল। এগুলি জনগণের বিভিন্ন অংশ। বিপ্লব পরবর্তী সময় মানুষের মধ্যে নানান অস্থিরতা থাকে, অনিশ্চয়তা থাকে এবং কিছুটা ডিসিপ্লিনের অভাবও থাকে এবং অতিরিক্ত স্বাধীনতা, এক্সপেকটেশন অতিরিক্ত, এগুলির প্রতিফলন হিসাবে এটা হচ্ছে। আপনি যেটা বলেন সরকারের কোনো মদদে বাক স্বাধীনতার পক্ষে যারা কথা বলে তাদের উপর আক্রমণ করা হচ্ছে কিনা, আমার কাছে এরকম কোনো তথ্য নাই। আপনি ধারণা করতে পারেন, ধারণা করার, এবং এই ধারণাটা কতজন মানুষ, এবং পলিটিক্সে পারসেপশন ম্যাটার করে, পারসেপশন তো আছে, পলিটিক্সে পারসেপশন ম্যাটার করে। কিন্তু ধরেন আমরা যখন এই সরকারে আসছি, আমরা তো পলিটিক্স করছি না। রাষ্ট্র চালনা একটা পলিটিক্যাল। আপনি আমাকে একটা উদাহরণ বলেন, আপনি ধরেন বাক স্বাধীনতার জন্য জনগণের উপর হামলা হয়েছে। না হামলার কথা বলছি না, মানে ভয়, আপনি তো ভীতি সঞ্চার হচ্ছে, আপনি নিজের যেরকম শিকার, আপনি দেখবেন যে এইরকম বহু মানুষ, আপনি বলে, আমি বলি ভীতিটা কোথায় সঞ্চার হচ্ছে, আমি আপনাকে বলি। জনগণের একটা অংশ যখন আরেকটা অংশকে অ্যাটাক করছে, ধরেন বাড়ি ভাঙার ঘটনা ঘটছে, তারপরে ধরেন রাস্তাঘাটে মেয়েদেরকে যখন এটা করছে, এটার কারণে সামাজিকভাবে কিছু সময়ের জন্য হলেও, গত কিছু সময়ের জন্য একটা ভয় তৈরি হয়েছে, মব জাস্টিসের ব্যাপারে ভয়টা তৈরি হয়েছে। আপনি যদি বলেন সরকার এটার পিছনে কোনো প্রণোদনা বা উৎসাহ আছে নাকি, নাই, জিরো। আপনি যদি বলেন এটাকে দমন করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আছে নাকি, হ্যাঁ থাকতে পারে। এটাকে দমন করার জন্য সরকারের যতটুকু কঠোরতা দেখানো দরকার ছিল সেটা আপনি সমালোচনা করতে পারেন, সেটা সমালোচনার অবকাশ আছে। কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা গেল না 8 মাসে? আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা আমি বলি জিল্লুর, ধরেন আমরা যখন ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কার্ভ আছে, হ্যাঁ, একটা সময় খুব খারাপ থাকে, ধরেন গত 3 দিন যাবত একটু ভালো, আবার একটু খারাপ হয়ে যায়, কার্ভ আছে। একটা সময় কিছু সময় মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, কিছু সময় মনে হয় মোটামুটি সহনীয়, এরকমভাবে গেছে কিন্তু সময়টা। এখন আপনি যদি ঠিক বাংলাদেশে অপরাধের, আমি জানি এটা শুনতে মানে মনে হবে আমি ট্র্যাডিশনাল মন্ত্রীর মতো কথা বলছি, আপনি যদি অপরাধের স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে আমাদের অপরাধ প্রবণতা বাড়ে নাই, কিছু ক্ষেত্রে বরং কমেছে।
কিন্তু এখন হয়েছে কি, এখন আমাদের মধ্যে হয় কি যে এত রক্ত দিয়ে এত আত্মত্যাগ করে এরকম একটা সোসাইটিতে এখন কেন এটা হবে, এটা স্বাভাবিক প্রশ্ন, স্বাভাবিক মানুষের যন্ত্রণা, ফলে এটাকে বেশি অনুভূত হয়, এখন অসুখটা রোগটা বেশি অনুভূত হয়। আরেকটা হচ্ছে কেন তারপরেও আমরা প্রত্যাশিত মাত্রায় আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখতে পারি নাই, অনেক সময় পারি নাই। এটা কারণ কি? জিল্লুর, বাংলাদেশে সবচেয়ে বেশি কোন প্রতিষ্ঠানটা রাজনীতিকরণ করা হয়েছে? পুলিশের করা হয়েছে না? ঘোষণা দিয়ে গোপালগঞ্জের পুলিশ, ছাত্রলীগের পুলিশ নেওয়া হয়েছে না? এখন আপনি ধরেন এই যে পুলিশ বাহিনী আছে, যারা ছাত্রলীগের পুলিশ, গোপালগঞ্জের পুলিশ, আওয়ামী লীগের লোকের আত্মীয় স্বজন, আওয়ামী লীগ দলের ক্যাডারেরা, তারা রাতারাতি চেঞ্জ হয়ে যাবে? সম্ভব? এটা 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা দেখেন, 15টা বছর একটা ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় ছিল, তো পুলিশের আপার টায়ারে যত লোক দেখেন, আপার টায়ারের ধরেন 10%, তারা সবাই আওয়ামী লীগের লয়ালিস্ট ছিল। তো 10%কে সরায় যখন আপনি লোয়ার টায়ারে আনতে যান, তখন দেখা যায় তারা 15 বছর যাবৎ বঞ্চিত, 20 বছর যাবৎ বঞ্চিত। তারা যত ভালো অফিসারই হোক, 15 বছর 20 বছর যাবৎ তারা ওএসডি বা চাকরিচ্যুত। তো তাদেরকে যখন আমি বড় পোস্টে বসাই, তার সাথে তো পুলিশের কোনো কানেকশন নাই। তাদের মধ্যে আবার অনেকে গোপালগঞ্জের পুলিশ, ছাত্রলীগের পুলিশ। সো মাঝে মাঝে আমি দেখি সবাই স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন, এটা যে কত টাফ। আমি আপনাকে বলি, আমাদের যত মন্ত্রণালয় আছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারণ এই পুলিশ নিয়ে কাজ করতে হয়। এটা হলো মানে আমাদের ফাংশনাল কারণ। আরেকটা কারণ হচ্ছে কি, মানুষের মধ্যে হয় কি, আমরা ধরেন সাদত ভাইদের মুখে বিচিত্রা শুনতাম, দেশ স্বাধীন হওয়ার পর মানুষজন আনরুলি হয়ে গেছে, এ ওরে মারে, এ ওরে ধরে, হয়েছে তো ওরকম ঘটনা। হ্যাঁ, এখন হয়েছে কি, আপনার এত বড় একটা ফ্যাসিস্ট শক্তির যারা পতন ঘটাইছে বা ধরেন ক্ষোভটা মিটিয়েছে, ওদেরকে রাতারাতি আপনি খুব ডিসিপ্লিন করে ফেলতে পারেন না। কিছু ক্ষেত্রে সত্যি এটা সমস্যা হয়, আমাদের কষ্ট লাগে। আপনার কাছে আমি মুখ বড় করে বলতে পারবো না আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা প্রত্যাশিত সাফল্য দেখেছি না। মানুষের যে কষ্ট, মানুষের যে কমপ্লেন, মূল কমপ্লেন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এবং এখানে আমাদের শুধু একটা কথাই বলতে চাই, আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আছে, কিন্তু আমরা একটা ধ্বংসস্তূপ করা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। আপনি আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনি এটাকে বিপ্লব বলছিলেন কথা বলবার সময়, এটা বিপ্লব না অভ্যুত্থান, আপনি কি বলবেন? এটা সামথিং ইন বিটুইন। এটা অভ্যুত্থান না, এটা গণ অভ্যুত্থান অবশ্যই। এটা গণ অভ্যুত্থান যেটার মধ্যে বিপ্লবের এলিমেন্ট ছিল, কিন্তু বিপ্লব হয় নাই। হয়তো এটা আরও কিছুদিন লিঙ্গার করলে, মানুষের মধ্যে রেজিস্ট্যান্স আসলে, মানুষের মধ্যে একটা প্রতিরোধ আসলে, যেটা কিছু ক্ষেত্রে হয়তো একটা স্টেজে সশস্ত্র হতে পারত টু সাম এক্সটেন্ট, সেটা বিপ্লবের সম্ভাবনা। সম্প্রতি আপনার একজন কলিগ বলেছেন একটি ভিডিও বা ইন্টারভিউতে বা ভিডিও বার্তা যেভাবেই বলি না কেন, যে 5 তারিখে শেখ হাসিনা বিদায় না নিলে সশস্ত্র লড়াইয়ের প্রস্তুতি তাদের ছিল। সেটা আমি ঠিক কতটুকু সশস্ত্র লড়াইয়ের কথা বলেছে আমি জানি না, তবে জিল্লুর আমি আপনাকে একটা মনে করাই দিই, এরশাদের বিরুদ্ধে আপনি সাক্ষী, আমি দুজনই সাংবাদিক ছিলাম। এরশাদের বিরুদ্ধে ছাত্রদল, জাসদ, তাদের যে লড়াইটা ছিল ওটার মধ্যে সশস্ত্র এলিমেন্ট ছিল না জিল্লুর? সশস্ত্র এলিমেন্ট ছিল, কিন্তু আপনি যখন ঘোষণা দিয়ে বলেন, কেউ ঘোষণা দিয়ে তখন বলেনি যে আমরা সশস্ত্র লড়াই, সেটা বলে নাই। কিন্তু যখন বলে যে আমাদের সশস্ত্র লড়াই, সশস্ত্র হয়তো ইচ্ছা ছিল, প্রস্তুতি ছিল নাকি আমি জানি না, হয়তো ইচ্ছা ছিল। কারণ আপনি যদি দেখতেন আজকে, মানে আমরা প্রথম আগে এটা স্বীকার করে নেই, বাংলাদেশে সরকারগুলোর বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেখানে কোনো না কোনো মাত্রায় সশস্ত্র এলিমেন্ট ছিল সব, বিশেষ করে গণ অভ্যুত্থানে, এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে। এখন এরশাদ 9 বছরে মেরেছে 40 জন মানুষ, আর শেখ হাসিনা সরকার 2 সপ্তাহে মেরেছে কমপক্ষে 1000 মানুষ। কত বড় নির্মম হত্যাকারী, কত বড় নির্মম শক্তি। তো এইটা যদি আমাদের 5ই অগাস্টের পরে ধরেন সেনাবাহিনী যদি ছাত্র জনতার পক্ষে না দাঁড়াতো, তারা যদি সমানে জনগণকে মারা শুরু করতো, একটা স্টেজে তো অবশ্যই এটা যাওয়ার সম্ভাবনা ছিল।